যদিও আসিফ বলছেন অপসারণ করা হয়েছে, পদত্যাগ নয়, কিন্তু তার বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এসেছে। এবং একই সাথে গাজী সালাউদ্দিন তানভীর, যিনি যুগ্ম সচিব এনসিপির, তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং পাঠ্যপুস্তক বোর্ডের ছাপা কাগজের কমিশন বাণিজ্যের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন জামায়াতের এক ব্যবসায়ী নাকি তাকে গাড়ি উপহার দিয়েছে। তো কেমন সংস্কার আপনারা উপভোগ করছেন? মানে অভ্যুত্থান হয়ে গেছে, সেখানে হচ্ছে একেবারে মানে ছোট ছোট ছেলেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়ে গেছে। সেরকম একটা পরিস্থিতিতে হচ্ছে যে তারা এই পরিস্থিতিতে সবাই যেরকম অস্থির হয়ে গেছিল। ছোট ছোট উপদেষ্টারা, এই যে অনেক সময় আপনারা এটা বলেন, ছোট ছোট উপদেষ্টারা যদি সে যোগ্য হয়, তার মধ্যে যদি নেতৃত্বের গুণাবলী থাকে, তিনি যদি সুশাসক হন, তো ছোট হলে অসুবিধা কি? এখানে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমার ৪৫ বছর এটা নিয়ে আমার কোনো ভিন্ন মত নেই। এটা নিয়ে যদি কেউ যুক্ত হয়, মানে উপযুক্ত হন, কিন্তু অভিযোগগুলো যে এসছে, এটি না যে কেউ উপদেষ্টা হইতে পারে, কিন্তু আমার একটা মত ছিল, সেটা আমি বলি। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আপনার রাজনৈতিক দলটি বিগত আন্দোলনে, অর্থাৎ জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং আপনারাও বর্তমানে এই তরুণদের নেতৃত্বের সরকারকে সমর্থন দিচ্ছেন। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফের পিএস এর ৩,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে তাকে পদত্যাগ করতে হলো। যিনি মোয়াজ্জেম হোসেনকে, যদিও আসিফ বলছেন অপসারণ করা হয়েছে, পদত্যাগ নয়, কিন্তু তার বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এসেছে। এবং একই সাথে গাজী সালাউদ্দিন তানভীর, যিনি যুগ্ম সচিব এনসিপির, তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং পাঠ্যপুস্তক বোর্ডের ছাপা কাগজের কমিশন বাণিজ্যের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন জামায়াতের এক ব্যবসায়ী নাকি তাকে গাড়ি উপহার দিয়েছে। তো কেমন সংস্কার আপনারা উপভোগ করছেন? কেমন সংস্কার আপনারা উপভোগ করছেন? আমরা উপভোগ করছি। আমি তো গণ অভ্যুত্থানের, মানে আমি বলছি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে এরা হাঁটা শুরু করেছে এবং আসলে সেটা একটা গণ অভ্যুত্থানের দাবি এবং আকাঙ্ক্ষাকে তারা ধারণ করছে না, এক ধরনের সেই কথাই বলা যায়। এবং আমরা দেখি যে আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের বিরাট ইয়াং জেনারেশন বলেন, সমস্ত মানুষের মধ্যে আর কি, বিশেষ করে মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের মধ্যে একটা বিরাট রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় আর কি। আসলে পরিস্থিতি কি হবে, একটা বিরাট মানে অভ্যুত্থান হয়ে গেছে, সেখানে হচ্ছে একেবারে মানে ছোট ছোট ছেলেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়ে গেছে। সেরকম একটা পরিস্থিতিতে হচ্ছে যে তারা এই পরিস্থিতিতে সবাই যেরকম অস্থির হয়ে গেছিল। ছোট ছোট উপদেষ্টারা, এই যে অনেক সময় আপনারা এটা বলেন, ছোট ছোট উপদেষ্টারা যদি সে যোগ্য হয়, তার মধ্যে যদি নেতৃত্বের গুণাবলী থাকে, তিনি যদি সুশাসক হন, তো ছোট হলে অসুবিধা কি? এখানে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমার ৪৫ বছর এটা নিয়ে আমার কোনো ভিন্ন মত নাই। এটা নিয়ে যদি কেউ যুক্ত হয়, মানে উপযুক্ত হন, কিন্তু অভিযোগগুলো যে এসছে, এটি যে কেউ উপদেষ্টা হইতে পারে, কিন্তু আমার একটা মত ছিল, সেটা আমি বলতে পারি। এবং আমাদের অধিকাংশরা এটা একমত ছিলাম। যারা আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত ভাবে প্রচুর, একেবারে 14-15 বছরের ছেলে মেয়েরাও অংশগ্রহণ করেছে, একদম বৃদ্ধ পর্যন্ত সেই আন্দোলনে। যখন দেখছি যে ঘরের ভিতরে একটা বাচ্চা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, মানে আবু সাইদ এরকম বকটি দিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে, কোনো মানুষই তো ঘরে থাকতে পারেনি। ফলে এই অভ্যুত্থানটার মানে ইয়াংগেস্ট যত, মানে অনেক সিনিয়র লোকজন ছিল এবং অনেক কম বয়সী লোকজনের নেতৃত্বও কিন্তু সেখানে আমরা বলেছি যে হ্যাঁ, এদের নেতৃত্ব আমরা এই আন্দোলনের ক্ষেত্রে আমরা মেনেছি। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, তারা যখন উপদেষ্টা হয়ে যায়, তখন আসলে এটা নিয়ে একটা উপদেষ্টা হয়ে যাওয়ার পরে হচ্ছে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব সবদিনই তৈরি হয়ে যায়। এবং তাদের যে জলি তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন? অসুবিধাটা হয়, আন্দোলনের শক্তিটা নিয়ে যদি তারা চলতো,
তাহলে সেইটা দিয়ে যে তারা প্রেশারটা তৈরি করতে পারতো, ইতিবাচক পরিবর্তনগুলো করতে পারতো, সেই জায়গায় হচ্ছে তারা পিছিয়ে গেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজকে সমালোচনা করা, চ্যালেঞ্জ করা, সেটা কিন্তু করা যেত। সেটা একজন যে কোনো বয়সী উপদেষ্টা হতে পারে। আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আজকের যে পরিস্থিতি, এনসিপি গঠন না হওয়া পর্যন্ত যে পরিস্থিতি আমাদের সমগ্র জায়গায় ছিল, যে অস্থিরতা রাজনৈতিকভাবে ছিল, সেই জায়গাগুলো যদি আমরা বিবেচনা করি, এনসিপি গঠন হওয়ার পরে কিন্তু আমাদের এই অবস্থার একটু পরিবর্তন হয়েছে। এবং এনসিপি গঠন প্রক্রিয়া এবং তাদের যে কর্মকাণ্ড সমগ্র এবং লুটপাট করাপশনের ধারা, পূর্বের ধারাই তারা যেভাবে গিয়েছে আর কি, সেটা কিন্তু সারা দেশের মানুষ স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা যে আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান করেছি, সেই আকাঙ্ক্ষার জায়গায়, সেই দাবির জায়গায় কিন্তু তারা আনবে। ফলে এই জায়গাটা কিন্তু একটা মানে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। এটা আমাদের আমাদের দেশের দুর্ভাগ্য বলতে পারেন, যে আমরা একটা এরকম একটা অসাধারণ গণঅভ্যুত্থান গড়াই, অভূতপূর্ব গণঅভ্যুত্থান ঘটালাম, কিন্তু তার পরবর্তীতে যে সরকারের দিক থেকে এবং যারা এটা নেতৃত্ব দিল, যারা দিলেন, তাদের দিক থেকে যে ভূমিকা রাখার দরকার ছিল, তারা কিন্তু উল্টা পথে হাঁটা শুরু করেছে। এবং সেটা আমরা দেখলাম যে ফেসিবাদী সরকারের আমলে তারা যেভাবে করাপশন গুলো, টাকা পয়সা লুটপাট যেভাবে করেছে, একই ধারায় তারা চলছে। ফলে এইটাকে আমরা মানে প্রতিবাদ জানাই সেটার, এবং আমরা মনে করি যে জনগণ সেটা প্রতিরোধ করবে। এই ধরনের ধারাটাকে জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। এবং আমাদের যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে মানুষ, সেটা কখনো বৃথা যেতে পারে না। সেটার জন্য লড়াই হয়তো আরো দীর্ঘায়িত হবে, সেই লড়াই আমরা চালিয়ে যাব।